বাদাম নাও বাদাম, ভাজা বাদাম কাঁচা বাদাম। এসো এসো, সবাই আমার কাছ থেকে একবার বাদাম খেলে বারবার চাইবে। এসো এসো, চলে গেল ভাজা বাদাম আর কাঁচা বাদাম। এসো এসো, তাড়াতাড়ি এসো। এই কণিকা, এই ভাজা বাদামের কেজি কত করে রে? 100 টাকা। এই নে 100 টাকা, আর আমাকে 1 কেজি ভাজা বাদাম দে তো। কণিকা বিউটির হাত থেকে টাকা নিয়ে 1 কেজি বাদাম বিউটিকে দেয়। বিউটি যেই চলে যেতে ধরে ঠিক তখনই কণিকা বলতে থাকে, আরে আরে যাচ্ছিস কোথায়? আমার টাকা দিয়ে যা। আমি কি এখানে বিনা পয়সায় বাদাম বিক্রি করছি নাকি? দে টাকা দে বেয়াদব। আরে কি বলছিস কি তুই কণিকা? আমি তো বাদাম নেওয়ার আগেই টাকা দিয়েছি তোকে, মনে নেই নাকি তোর? হ্যাঁ, ভালো করে মনে করে দেখ। আমার মনে আছে, তুই কোনো টাকা দিসনি আমাকে। বেশি কথা না বলে টাকা দে বলছি। আমাকে ঠকানোর চেষ্টা, মেরে চামড়া তুলে ফেলবো। শোন, আমি তোকে ঠকাতে চাই না, বরং তুই আমাকে ঠকানোর চেষ্টা করছিস। আমি নিব না তোর বাদাম। আমি যে বাদাম একবার বিক্রি করি সে বাদাম আর ফেরত নেই না, বুঝেছিস? তুই সোজা কথায় টাকা দিবি না। দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। ওরে বাবা রে, লাগছে আমার কণিকা। ছাড় ছাড়, আমাকে ছাড় বলছি। আমি তোকে 100 কেন, আমি তোকে 200 টাকা দিব। তবুও থাম বলছি, ছাড় আমাকে। 1 কেজি বাদামে 100 টাকা লাভ। এমন করে বিক্রি করলে তো আমি আরো ধনী হব। যাই সামনের দিকে যাই। এই বলে কণিকা সামনের দিকে চলতে থাকে। একদিন তোতা আসে কণিকার কাছে আর বলতে থাকে, আমার স্ত্রী টিয়ে বাদাম ভাজা অনেক পছন্দ করে। 1 কেজি ভাজা বাদাম দাও তো দিদি। আরে তোতা, তোর পিছনে ওটা কি? দেখ তো, তোর দিকে তো এগিয়ে আসছে। তোতা যে পেছনে তাকায় অমনি কণিকা বাদাম ওজনে কম দেয়। কোথায় দিদি? পেছনে তো কিছুই নেই। আমি কি জানি একটা দেখলাম। আচ্ছা বাদ দে, এই নে বাদাম, আর টাকা দে আমাকে। এরপর তোতা টাকা দিয়ে বাদাম নিয়ে চলে যায়। বোকা তোতা, 1 কেজির জায়গায় হাফ কেজি বাদাম দিয়েছি, বুঝতেই পারেনি। কণিকা, তুই তো অনেক চালাক হয়েছিস। টিয়ে, এদিকে এসো, তোমার জন্য 1 কেজি ভাজা বাদাম নিয়ে এসেছি, তোমার পছন্দের। কি গো, এসো। দেখি দাও তো আমার হাতে। আরে এখানে তো 1 কেজি বাদাম হবে না। তোতা, তুমি আমাকে মিথ্যে বলছো। হাফ কেজি বাদাম এনে বলছো 1 কেজি? ছি তোতা ছি, তোমার কাছে আমি এটা আশা করিনি। আরে না টিয়ে, ভুল বোঝো না, সত্যি বলছি। কণিকা দিদি আমাকে 1 কেজি বাদামই দিয়েছে। দাঁড়াও, আমি এক্ষুনি বাদাম মেপে দেখছি। টিয়ে বাদাম মেপে দেখে হাফ কেজি বাদাম, আর তোতাকেও দেখায়। তোতা সত্যিটা দেখে অনেক রেগে যায়। দাও আমাকে বাদামগুলো দাও তো, এক্ষুনি কণিকার কাছে যাব আর ওকে উচিত শিক্ষা দিব। এই কণিকা, এই তুই আমাকে বাদাম কম দিয়েছিস কেন? 1 কেজির জায়গায় হাফ কেজি দিয়েছিস। আমাকে বাকি বাদাম দে, নয়তো টাকা ফেরত দে। তোর সাহস তো কম নয়, আমার উপর অভিযোগ তুলিস। বাড়িতে বাদাম নিয়ে গিয়ে অর্ধেক বাদাম সরিয়ে এখন আবার কাহিনী করতে এসেছিস। চল যা এখান থেকে, নয়তো মোটা লাঠির মার একটাও মাটিতে পড়বে না, সব তোর গায়ে পড়বে। অসৎ বাদাম ব্যবসায়ী, তুই একদিন কঠোর শাস্তি পাবি, এই বলে দিলাম আমি। এই বলে তোতা চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনির মেয়ে টুকি উঠতে উঠতে কণিকার বাদামের ঠেলা গাড়ির সামনে আসে আর কণিকাকে না দেখে একটা বাদাম নিয়ে যায়। ঠিক তখনই কণিকা রেগে বলতে থাকে, চোর, গরিব টুনির ছানা, তোর তো সাহস কম নয়। আমি এখানে থাকা সত্ত্বেও তুই আমার বাদাম চুরি করিস? দাঁড়া রে, তোকে দেখাচ্ছি মজা। আজ তোকে এমন শিক্ষা দেব যে কখনো চুরির না মুখেও নিবি না। দূর থেকে এসব কাহিনী দেখে আর বলতে থাকে, এই
অসৎ কণিকার শরীরে অনেক জোর। সেদিনের মার খেয়ে আমার অবস্থা একদম করুণ হয়ে গিয়েছিল। না জানি বাচ্চা টুকিটার কি অবস্থা। যাই জলদি গিয়ে ওর মাকে বলি। টুনি টুনি তাড়াতাড়ি চল, ওইদিকে কণিকা তোর মেয়েকে মারছে, তোকে অনেক আর্তনাদ করছে, তবুও ছাড়ছে না জানিস। কি বলছো কি দিদি? কোথায়? আমাকে নিয়ে চলো এক্ষুনি। আমার সোনা, আমি আসছি। বিউটি টুনিকে নিয়ে আসে আর কণিকা মারতে মারতে বলতে থাকে, আজ তোকে ছাড়বো না, আজ আমি তোকে মেরেই ফেলবো, চোর কোথাকার। দিদি ছাড়ো, ছাড়ো আমার মেয়েকে, তোমার মতো নির্দয় আমি কোথাও দেখিনি। কি করেছে আমার মেয়ে বলো? কি করেছে মানে? তোর মেয়ে আমার একটা বাদাম চুরি করে খেয়েছে। সামান্য একটা বাদামের জন্য এত মার মারলে আমার মেয়েকে? বলো তোমার একটা বাদামের দাম কত বলো। আমি তো চুরি করা বাদামের বিনিময়ে টাকা নিব না, আমি তোর বাড়িটা চাই। তোর বাড়িটা আমার নামে লিখে দে, নয়তো একটা বাদামের জন্য আমি তোদের মা মেয়েকে মারতে মারতে মেরে ফেলবো। লোভী কণিকা, আজ থেকে আমার বাড়িটা তোকে দিলাম, যা। তবে একটা কথা মনে রাখিস, তোর পতন বেশি দূরে নয়। চল টুকি মা চল। এরপর টুনি টুকি উড়তে উড়তে নদীর পাড়ে একটা গাছের নিচে এসে দাঁড়ায়। মা, সামান্য একটা বাদামের জন্য কেন তুমি পুরো বাড়িটা লিখে দিলে কণিকা মাসিকে? আমরা তো প্রতিবাদ করতে পারতাম, তাই না বলো? না রে মা, প্রতিবাদ করতে পারতাম না। ওই কালী কণিকা অনেক ধনী, তার উপর ওর শক্তি আমাদের থেকে বেশি রে মা। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর যদি আমি ওই একটা বাদাম না খেতাম তাহলে এমনটা হতো না। মা, আমি আর কখনো এমন করবো না। আবার ছোট ঘর হারালাম, এখন আমরা থাকবো কোথায়? তোমার কাছে তো নতুন ঘর বানানোর টাকাও নেই মা। আমার সোনা, কাঁদে না, শান্ত হ মা। আমাদের কপালে যা ছিল তাই হয়েছে। ওই দেখ কলা গাছ, আমরা কলা গাছ দিয়ে ঘর বানাবো আর এই নদীর পাড়েই থাকবো। চল তো চল, কাজে লেগে পড়ি। এরপর টুকি টুনি কলা গাছ দিয়ে ঘর বানায় আর সেই কলা গাছের ঘরে সুখে বাস করতে থাকে। একদিন টুকি উড়ছিল আর ঠিক তখনই দেখতে পায় ঈগলের মেয়ে একটা কাঁটাযুক্ত ঝোপে আটকা পড়ে আছে। বাঁচাও, কে আমাকে বাঁচাও, আমি অনেক কষ্ট হচ্ছে। মা, মা আমাকে বাঁচাও। কেঁদো না বন্ধু, আমি তোমাকে সাহায্য করবো, একটু শান্ত হও। আমি এক্ষুনি তোমাকে এখান থেকে বের করছি। টুকি অনেক কষ্ট করে ইকরিকে বের করে। তোমাকে অনেক ধন্যবাদ টুকি, তুমি না থাকলে আজ আমি মরেই যেতাম। তুমি আজ থেকে আমার বন্ধু, আমি তোমার সাথে খেলবো, কেমন? চলো আমার মায়ের কাছে তোমাকে নিয়ে যাই, আমার মায়ের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। না না, তোমার মা যদি আমাকে খেয়ে ফেলে তখন? খাবে না, বরং তোমাকে অনেক আদর করবে, কারণ তুমি যে আমার জীবন বাঁচিয়েছো বন্ধু। ইকরি টুকিকে নিয়ে ইগলির কাছে যায় আর সব কথা খুলে বলে। সব শুনে ইগলি বলতে থাকে, অনেক ধন্যবাদ টুকি মা, আমার সোনাকে বাঁচানোর জন্য। আরেকটা কথা, তোমার যদি কখনো কোনো বিপদ হয় তাহলে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব, কেমন? এরপর টুকি আরো অনেক কথা বলে বাড়িতে চলে আসে। একদিন কণিকা নদীর পাড়ে টুনির কলা গাছের ঘর দেখে টুনির কাছে যায় আর বলতে থাকে, এই টুনি, এই তোর তো সাহস কম নয়, তুই আমার জমির উপর ঘর বানিয়েছিস, চলে যা এখান থেকে, আজ থেকে এই ঘর আমার। কণিকার কথা শুনে টুকি মনে মনে বলতে থাকে, এই লোভী কণিকা আবার ঘর দখল করতে এসেছে, আজ তো উচিত শিক্ষা ইগলি মাসি এসে দিবে। আমি আসছি, ইগলি মাসিকে ডেকে নিয়ে আসছি। টুকি উড়ে গিয়ে ইগলিকে কণিকার ব্যাপারে সব বলে। ইগলি সব শুনে অনেক রেগে যায় আর মোটা লাঠি নিয়ে কণিকার কাছে চলে আসে। লোভী কণিকা, এরা এখান থেকে যাবে না, আজ তুই এই বন থেকে পালাবি, বুঝেছিস? সবাইকে অত্যাচার করা, তাই না? দাঁড়া দেখাচ্ছি মজা। ইগলি কণিকাকে মার
মার খেতে খেতে আহত হয়ে পালিয়ে যায় আর বলতে থাকে, আমি আর অন্যায় কাজ করব না, আর এই বনেও আসবো না। এরপর থেকে সবাই অনেক সুখে বাস করতে থাকে। টুনি চলছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না লক্ষ্মী সোনা, রাগলে তোমার লাগে আরো ভালো। কালু দাদা, তোমার এসব অসভ্যতামি একদম ভালো লাগে না, এই কিন্তু আমি বলে দিলাম। আরে আরে সুন্দরী, কোথায় আমি অসভ্যতামি করলাম? আমার তো শুধু তোকে ভালো লেগে গিয়েছিল, আর তার কারণেই তো আমি তোর সঙ্গী হতে চেয়েছি। বলা তো আর যায় না, কখন কে এসে টুপ করে আবার ফুলটাকে ছিঁড়ে নিয়ে যায়। দিন দিন তোমার নোংরামি বেড়েই চলেছে। ভেবেছিলাম হয়তো নিজেকে শুধরে নিবে, কিন্তু তা তো আর দেখছি না। শোধরানোর দায়িত্বটা এবার তুই নিয়ে নে রে। দেখ, আমার তো আর টাকা পয়সার কোনো অভাব নেই। তুই যদি আমার ঘরের বউ হস, তাহলে সারা জীবন টাকার উপরে শুয়ে বসে কাটাতে পারবি, কারণ আমার মতো আর ধনী কেউই জঙ্গলে নেই। আমি তোমার মতো অহংকারীকে কোনোদিনই বিয়ে করব না। আর তুমি আমাকে খুব বেশি বিরক্ত করে ফেলছো। এক্ষুনি আমি মোড়লের কাছে গিয়ে তোমার নামে নালিশ করে আসছি। আরে যা যা, কত পারিস নালিশ কর গিয়ে, কারণ তোদের মোড়লি তো চলে আমার টাকায়। হা 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 হা। কালুর এসব ফালতু কথা শুনে টুনি ভীষণ রেগে যায় আর মোড়লের কাছে গিয়ে নালিশ জানায়। কালুর এত বড় সাহস, ও এভাবে আমার জঙ্গলের মেয়েদের বিরক্ত করে। আমি আজ বিকেলেই সবাইকে নিয়ে সভা বসাবো, আর ওর শেষ দেখে ছাড়বো আমি। টুনি, তুই এখন বাড়ি ফিরে যা। মোড়লের কথায় ভরসা পেয়ে টুনি তার বাড়িতে ফিরে যায়। এদিকে মোড়ল বিকালে সবাইকে নিয়ে কালুর নামে বিচার বসায়, আর কালু এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে সভায় এসে হাজির হয়। মোড়ল মশাই, কষ্ট করে আপনি আবার সভা কেন ডাকতে গেলেন বলুন তো? আমাকে আগে বলতেন, আমি বাড়ি গিয়ে আপনার জন্য ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসতাম। এই নিন টাকা, আর সবাইকে নিয়ে বাইরে কোথাও গিয়ে পেট পুড়ে খাবার খেয়ে আসেন। কালু, এসব কি করেছে তুমি? আহা মোড়ল মশাই, ওভাবে বলবেন না তো। আপনার যদি আরো টাকা লাগে তাহলে আমাকে নির্দ্বিধায় বলতে পারেন, কারণ আমার মতো তো আর আপনার টাকা নেই যে মন খুলে একটু খরচ করবেন, তাই আমি দিয়ে দিলাম। এসব বলে বুক ফুলিয়ে কালু কাক সেখান থেকে চলে যায়। আর এত এত টাকা পেয়ে মোড়লও মহা খুশি হয়। আর তা দেখে বাকি পাখিরা ভীষণ রেগে যায়, আর সভা ভেঙে সবাই নিজেদের কাজে চলে যায়। আর এসব দেখে কালুর অহংকার আরো বেড়ে যায়, আর অহংকারের পাশাপাশি কালু অত্যাচারীও হয়ে ওঠে। আরে বান্টি, এত কষ্ট করে জমি চাষ করার কি প্রয়োজন? তার থেকে ভালো হয় তোর জমিগুলো আমাকে দিয়ে দে, তার বিনিময়ে না হয় আমি তোকে কিছু টাকা দিয়ে দিব। তার কোনো প্রয়োজন নেই কালু দাদা, আমি পরিশ্রম করে যা ফলাবো তাই বাজারে বিক্রি করব, আর সেই টাকা দিয়েই আমি সৎ পথে চলে খেয়ে পরে বেঁচে থাকবো। এই শালিক, এই বান্টি বলে কি রে? এ নাকি আমাকে ওর জমি দিবে না। হা 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 হা। তাহলে চল একে একটু মজা দেখিয়ে দেই। আমার মুখের ওপর তুই কথা বলিস, আমাকে জমি দিবি না তাই তো? আজ তোর জমি আমি নিয়েই ছাড়বো, দেখি তুই আমাকে আটকাস কি করে। এমন অত্যাচার সৃষ্টিকর্তা একদম সহ্য করবে না, এই বলে দিলাম। এর পতন একদিন ঠিক হবে। হা 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 হা। আমার পতন কেউ ঘটাতে পারবে না, কারণ আমি হলাম তোদের এই জঙ্গলের সব থেকে বড় ধনী। এই শালিক, পেপারটা নিয়ে আয়, আর এই সারার বেটা বান্টির কাছ থেকে টিপসই নিয়ে নে। কালুর কথা মতো শালিক বান্টির কাছ থেকে জোর করে টিপসই নেয়, আর বান্টিকে তার জমি থেকে বের করে দেয়। বান্টি চোখের জল ফেলতে ফেলতে বাড়ির পথে যেতে থাকে, আর পথে টুনির সাথে তার দেখা হয়ে যায়। বান্টি দাদা, তুমি অমন করে কাঁদছো কেন? আর তোমার গায়ে এত ক্ষত কি করে হলো? এরপর বান্টি টুনিকে সব ঘটনা খুলে বলে, আর সব শুনে টুনি ভীষণ রেগে যায়। এই কালু তো আমাদের সবার জীবনটা পুরো ধ্বংস করে দিচ্ছে।
আর আমাদের মোড়লও তো কালুর টাকার কেনা দাস হয়ে গিয়েছে। এভাবে চলতে থাকলে তো আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। কিন্তু আমাদের তো কিছু করারও নেই। আমি এখন থেকে সৃষ্টিকর্তার কাছে সব নালিশ করে রাখছি। তুমি দেখবে ওই অহংকারী কালু কাকির পতন নিশ্চিত হবে, আর সেই অপেক্ষাতেই আছি আমি। আচ্ছা ঠিক আছে বান্টি দাদা, তুমি বরং থাকো, আমার কিছু কাজ আছে। আমি বরং সেখানে গিয়ে কাজগুলো শেষ করে নেই। এরপর টুনি নিজের কাজে চলে যায় আর বান্টিও বাড়িতে ফিরে আসে। আর এভাবে রাত হয়ে আসে। আবার রাত পেরিয়ে ভোর হয়ে আসে। কালু তার উঠোনে বসে শালিককে বলতে থাকে, শালিক, কে আছে আর আমার মতো ধনী আর উদার মনের, বলতো আমায়। ওস্তাদ, আপনার মতো কেউ নেই, আপনি তো সবার সেরা। এবার শুধু আপনার জন্য একটা বউ দরকার, আর আমার একটা ভাবি দরকার। কতদিন আর এভাবে একা থাকবেন বলুন ওস্তাদ? তুই তো একেবারে আমার মনের কথাটাই বলে দিয়েছিস। যা, খোঁজ নিয়ে আয় কোথায় কোন ভালো মেয়ে আছে। আমি গিয়ে তাকে সোনা দিয়ে মুড়িয়ে আমার বউ বানিয়ে নিয়ে আসবো। ঠিক আছে ওস্তাদ, এই আমি যাবো আর আসবো। কালুর কথা মতো শালিক মেয়ে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে কাকুলির বিয়ের জন্য কাকুলিকে বউ সাজানো হচ্ছিল। আর কিছু সময়ের মধ্যে বর এসে কাকুলিকে বিয়ে করে নিয়ে যাবে। এসব দেখে শালিক মনে মনে ভাবতে থাকে, ওস্তাদকে গিয়ে এক্ষুনি এই মেয়ের কথাটা বলি। ওস্তাদও কালা আর এই মেয়েও কালা, কালায় কালা পুরো জমবে খেলা। ওস্তাদ ওস্তাদ, ঝাক্কাস একটা মেয়ে দেখে এলাম, তাড়াতাড়ি চলুন ওস্তাদ, নয়তো অন্য কোনো পাখি এসে ফুরুত করে নিয়ে চলে যাবে। বলিস কি রে? চল চল, এক্ষুনি চল। এরপর কালু আর শালিক তাড়াতাড়ি কাকুলির বাড়িতে আসে আর জোর করে কাকুলিকে বিয়ে করে নেয়। আরে বউ, এত কাছে কেন? আমি তোমাকে অনেক ভালো রাখবো। আমার কাছে অনেক অনেক টাকা আছে, সেগুলো দিয়ে তোমায় মুড়িয়ে রাখবো। আর শোনো, টাকা দিয়ে আমি তোমাকে একটা কম্বল বানিয়ে দিব, আর সেই কম্বল গায়ে দিয়ে তুমি আরামে ঘুমাবে, কেমন? শোনো, তোমার ওসব পাপের টাকার আমার কোনো প্রয়োজন নেই। আমি যাব না তোমার সাথে। তোকে আমি এত কষ্ট করে বিয়ে করলাম, আর তুই কিনা বলছিস যাবি না আমার সাথে? তোকে তো আমি নিয়ে গিয়েই ছাড়বো। এরপর কালু কাকুলিকে মারতে মারতে তার বাড়িতে নিয়ে যায়। আর এসব কিছু দেখে সবাই চোখের জল ফেলতে থাকে। আর টুনি সবাইকে বলতে থাকে, এভাবে আর কালুর অত্যাচার আমরা সহ্য করব না। এবার ওকে আমরা প্রাণে মেরে ফেলবো, কারণ মোড়ল আমাদের নালিশ নিবে না। তার উপর যদি পুলিশে ধরিয়ে দেই, তাহলে টাকার গরমে সেখান থেকেও পার পেয়ে যাবে। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছো, আমরা তাই করব। আর পুলিশ এসে আমাদের একসাথে এতজনকে দেখে কিছুই বলতে পারবে না। তার আগে আমাদের কাকুলির কাছে এইসব কথা পৌঁছে দিতে হবে। ওর সাহায্য ছাড়া আমরা এটা কখনোই করতে পারবো না। এরপর সবাই মিলে একটা বুদ্ধি বের করে। এদিকে রাতও হয়ে আসে। কালু তার নিজের ঘরে ঘুমিয়েছিল আর শালিক তার বাড়িতে চলে যায়। কাকুলি জানালার পাশে বসে কাঁদতে থাকে। কাকুলি, তোকে মুক্ত করতে তোর সাহায্য আমাদের খুবই প্রয়োজন। কি প্রয়োজন বলো তো? এরপর টুনি সব কথা খুলে বলে আর কাকুলি খুশি হয়ে বাইরে বেরিয়ে আসে। আর তারপর সবাই মিলে কাকুলির ঘরে আগুন লাগিয়ে দেয় আর কালু পুড়ে ছাই হয়ে মারা যায়। আর এভাবে কালুর অহংকারের পতন ঘটে। গাছে বসে পেয়ারা চুরি করে খাওয়া যে কি মজা, এটা যে একবার করেছে শুধু সেই বুঝবে এর মজা। আর বাকিরা? রকি তার কথাটুকু শেষ করতে পারে না। এমন সময় সেখানে পেয়ারা গাছের মালিক তোতা চলে আসে। ফাজিল দুষ্টু পাখি, তুই আমার গাছের সব পেয়ারা নষ্ট করে দিচ্ছিস। আজ তো তোকে আমি মজা দেখিয়েই ছাড়বো। তুমি আমাকে ধরতে পারলেই না মজা দেখাবে। তুমি আমাকে কখনো ধরতেও পারবে না, আর মজাও দেখাতে পারবে না। এই থাম,
পালিয়ে যাবি কোথায়? রকি খুব দ্রুত উড়ে সেখান থেকে পালিয়ে বান্টির টমেটো জমিতে যায়। আর তোতা উড়তে উড়তে হাঁপিয়ে যায় আর গাছের ডালে বসে বিশ্রাম নিতে থাকে। শয়তান পাখি, তোকে তো আজ আমি মার খাইয়েই ছাড়বো। আগে একটু বিশ্রাম নিয়ে নেই, তারপর বাকি কাজ করব। তোতা রকির বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। এদিকে রকি বান্টির টমেটো জমিতে গিয়ে মনের সুখে টমেটো খেতে থাকে। আর সেটা বান্টির পোষা প্রজাপতি দেখে ফেলে। এই দুষ্টু বাচ্চা ছেলে, তুমি এমন করে টমেটোগুলো কেন নষ্ট করছো? বেরিয়ে যাও বলছি এক্ষুনি ক্ষেত থেকে। চুপ ছোট্ট প্রজাপতি, একদম কথা বলবি না। যদি আবারও কথা বলিস না, তাহলে তোকে আমি পায়ের নিচে ফেলে পিছিয়ে মারবো। হ্যাঁ। প্রজাপতি আর কোনো কথা না বলে সোজা বান্টির কাছে যায়। আর প্রজাপতির মুখে রকির কথা শুনে বান্টি দৌড়ে জমিতে আসে। এদিকে ততক্ষণে রকি সেখান থেকে চলে যায়। বজ্জাত রকি পালিয়েছে, কিন্তু পালিয়ে আর যাবে কোথায়? আপনারা এতক্ষণ ধরে যে রকিকে দেখছেন, সে আসলে মা বাবা মরা একটা ছানা। ছোটবেলায় মা বাবা হারানোর পর থেকে রকি তার মামা মামির সাথেই থাকতে শুরু করে। তোমরা কি তোমাদের বাড়ির ছেলেকে আমাদের ক্ষতি করার জন্য রেখেছো নাকি? হ্যাঁ, কেন? কি হয়েছে? রকি আবার কি করেছে? রকি আমার সব পেয়ারা নষ্ট করে দিয়েছে। আমার টমেটো জমির সবগুলো টমেটো নষ্ট করেছে রকি। এখন যদি তোমরা তোমাদের বাড়ির ছেলেকে শাসন না করো, তাহলে আমরা সবাই মিলে ওকে অনেক মারবো। তোমাদের মারতে হবে না, আজ আসুক খালি বাড়িতেও, আমি তোমাদের সবার সামনেই ওকে ধরে মারবো। ঠিক তখনই রকি বাড়ি ফিরে আসে। এদিকে টোনা রকিকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে খুব মারতে থাকে। মামা, মামা আমাকে আর মেরো না মামা, আমার যে খুব লাগছে। আমাকে মেরো না। না টোনা, একদম থামবে না, মারো ওকে, আচ্ছা করে মারো। একদম মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল আমাদের। বাবা মাকে খেয়েছে, এখন আমাদেরকে খাওয়ার চিন্তা করছে। ভেবেছিলাম এখন একটু বড় হয়েছে, আর একটু বড় হলে রোজগার করে খাওয়াবে আমাদের, কিন্তু সেটা আর হলো কোথায়? উল্টো সবার মুখে কথা শুনতেই তো দিন চলে যাচ্ছে। মারো, আরো বেশি করে মারো। যা ক্ষতি করেছে না আমাদের, তা ওর রক্ত দিয়ে শোধ হবে না। রকির কষ্টে সবাই অনেক আনন্দ পেতে থাকে। আর এসব দেখে রকির অনেক কষ্ট হয়। আর রকি মনে মনে ভাবতে থাকে, সবাই আমার কষ্ট দেখে এত খুশি হচ্ছে, আমি সবার এই খুশি নষ্ট করেই দিব। আমি সব জ্বালিয়ে পুড়ে ছাই করে দিব, আমাকে আর কেউ আটকাতে পারবে না। রকি মনে মনে তার সিদ্ধান্ত নিয়ে নেয়। এদিকে সবাই সেখান থেকে চলে যায়। টোনা টুনিও তাদের নিজেদের ঘরে চলে যায়। আর রকি এক মুহূর্ত দেরি না করে মশালে আগুন জ্বালিয়ে তা নিয়ে বান্টি আর তোতার জমিতে যায় আর তাদের জমিতে আগুন লাগিয়ে দেয়। হায় হায় রে, এই রকি তো আমার পুরো সর্বনাশ করে দিল। একে তো দেখছি এভাবে আর থামানো যাবে না, আমাদের এক্ষুনি রাজার কাছে গিয়ে নালিশ জানাতে হবে। সামান্য পুচকে ছানার এত বড় সাহস, এতগুলো পাখিকে জ্বালায়। প্রহরী, এক্ষুনি ওই বেটা রকিকে ধরে কারাগারে বন্দি করে ফেলো। ওই শালার বেটা জেলে সারা জীবন বন্দি থাকলেই দ্বিতীয়বার আর কোনো অপকর্ম করার চিন্তা মাথাতেও আসবে না ওর। রাজার কথা মতো প্রহরীরা রকিকে ধরে নিয়ে কারাগারে বন্দি করে। আর সব পাখিরা তা দেখে মহা খুশি হয়। আর সবাই খুশি মনে নিজেদের বাড়িতে ফিরে যায়। এদিকে রানী পাশ থেকে সব ঘটনা দেখে মনে মনে ভাবতে থাকে, এই তো আমি আমার প্রয়োজনীয় পাখিকে পেয়ে গেছি, এবার একে আমার কাজে লাগাতে হবে। কিন্তু একে তো এখন কারাগারে রাখা হয়েছে, বুঝেছি, আমাকে কারাগার থেকে ওই ছেলেকে বের করতে হবে। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে আর রানী সোজা কারাগারে চলে যায় আর রকিকে বের করে নিয়ে একটা পুকুর পাড়ে আসে।
রানীমা, আপনি আমাকে কারাগার থেকে কেন বাইরে আনলেন? এই বাড়িটা খুব খারাপ। এখানে কেউ আমাকে ভালোবাসে না, আদর করে না, সবাই খালি মারে আর মারে। কারাগারই তো ভালো ছিল, ওখানে কেউ আমাকে মারতো না। এখানেও আর কেউ তোকে মারবে না। তুই এখানে এই পুকুর পাড়ে আজ সারা রাত থাকবি। তারপর আমি তোকে প্রাসাদে আমার সন্তানের মতো করে রেখে দিব। এখানে থেকে আমি কি করব? সেসব কথা পরে হবে, এখন আমি আসি রে। রকিকে রেখে রানী সেখান থেকে প্রাসাদে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত গভীর হয়ে আসে। জানি না কেন যে রানীমা আমাকে এখানে রেখে গেল। আচ্ছা, সে যাই হোক, খোলা আকাশের নিচে একটু বসে থাকি। এ কি, পুকুর থেকে মুরগি উঠে আসছে, আবার অদৃশ্য হয়ে যাচ্ছে। এগুলো আসলে যাচ্ছে কোথায়? এই বেটা, এই বেটা, এই দাঁড়া দাঁড়া বলছি। এই শালার বেটা মুরগি, দাঁড়া বলছি। না, এগুলো তো একটাও দাঁড়াচ্ছে না। যা, তোদের সাথে আমি আর কথাই বলবো না। এবার আমি নাক ডেকে ঘুম দিব। রকি গাছের তলায় শুয়ে নাক ডেকে ঘুমাতে থাকে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর রানী পুকুর পাড়ে এসে রকিকে বলে, কাল রাতে কারোর সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, অনেকগুলো মুরগির সাথে দেখা হয়েছিল, কিন্তু শালার বেটা মুরগিরা কেউই আমার কথাই শোনেনি। ওরা শুনবে না কথা। এটা হলো মুরগি দেয়া পুকুর। আমার শ্বশুর আমাকে এই পুকুর উপহার দিয়েছিল, আর তখন থেকে এটা আমার নামেই আছে। এই পুকুর থেকে যে মুরগিগুলো বের হয় সেগুলো অনেক দামি মুরগি। আমার তো সন্তান নেই, তাই আমি চাই এই পুকুরের মালিক আমি তোকে বানাবো, আর তুই আমার সন্তান হয়ে থাকবি রে। রানীর মুখে এমন কথা শুনে রকি কান্না করে দেয়। এদিকে কালু কাক পাশ থেকে সব কথা শুনে মনে মনে ভাবে, এত দামি মুরগি তো একদম হাতছাড়া করা যাবে না, আমাকে তো এগুলো নিতেই হয়। এরপর কালু রাতের অপেক্ষা করে। এদিকে দেখতে দেখতে রাতও হয়ে আসে। রকি পুকুর পাড়ে ঘুমিয়ে পড়ে। এদিকে কালু সেখানে আসে। আরে আরে কালু কাকা, অমন একটা একটা করে মুরগি দিয়ে কি তোমার পোষাবে বলো? তার থেকে ভালো হবে তুমি পুকুরে নামো, আর পুকুর থেকে সব মুরগিগুলো তুলে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, তুই অনেক ভালো কথা বলেছিস রে। বোকা কালু রকির কথা শুনে পুকুরে নামে, আর সে সাঁতার না পারার কারণে পুকুরে ডুবে মারা যায়। এদিকে রানী রকির এমন বুদ্ধি দেখে অনেক খুশি হয়, আর রকিকে নিজের ছেলের মতো করে বড় করতে থাকে। গিন্নি, তাড়াতাড়ি চলো, সন্ধ্যার আগে এই বন ছেড়ে সবুজ শ্যামল বন খুঁজে বের করতে হবে। চলো চলো। কি ব্যাপার কবুতর, তোরা এই সকাল সকাল কোথায় ঘুরতে যাচ্ছিস? আর কোন বনে রে? তোরা না বলেছিস যে তোদের কোনো আপনজন নেই? আরে দাদা, ঠিকই তো, আমাদের কোনো আপনজন নেই, আর আমরা কোনো আপনজনের বাড়িতেও যাচ্ছি না। আসলে আমরা এই মরুভূমি বন থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি। এই বনে থেকে আর কি করব তোমরাই বলো? না আছে গাছ, না আছে গাছে ফল ফুল, না আছে নদীতে পানি, খেতেও ফসল হয় না। না খেয়ে অকালে মরে যাওয়ার চেয়ে এই বন ত্যাগ করা অনেক ভালো। ঠিকই বলেছিস বিউটি, আমরা তোদের সাথে যাব অন্য বনের সন্ধানে রে। কণিকা, চলো কণিকা। এরপর বিউটি, কবুতর, যজ্ঞ কণিকা সামনের দিকে উড়তে থাকে। উড়তে উড়তে ওদের সাথে টিয়ের দেখা হয়। এই এই, তোমরা সবাই ব্যাগ বস্তা নিয়ে কোথায় যাচ্ছো? আমাকে একটু খুলে বলো তো। আমরা এই মরুভূমির বন থেকে অন্য বনে যাচ্ছি, তুমি কি যাবে আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। আমি তো অনেক আগেই তোমাদের বলেছিলাম এই বন ত্যাগ করতে। চলো 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 সবাই। আরে, আমরা তো সবাই যাচ্ছি, কিন্তু মিনু মাসি আর টুনি তো আমাদের সাথে নেই। চলো চলো, সবাই টুনিদের ডেকে আনি। মিনু মাসি, ও মিনু মাসি, এদিকে এসো, তোমাদের অনেক জরুরি কথা বলতে এসেছি। মিনু মাসি। কি রে বাবারা, তোরা সবাই আমার বাড়িতে? কিছু কি হয়েছে বনে বলতো? বনে আর কিছু হওয়ারই নেই মাসি, আমরা এই বনে আর থাকবো না, তাই অন্য বনে চলে যাচ্ছি। তুমিও কি যাবে নাকি আমাদের সাথে?
যাবে নাকি মানে? চলো মাসিমা, এই বনে আর থাকা যাবে না। এই বনে থাকলে না খেয়ে অকালে মরতে হবে। না রে মা, এই বনে আমার জন্ম। এই বনে ছোট থেকে বড় হয়েছি। এই দুঃসময়ে আমি বনকে ছেড়ে যেতে পারবো না রে। আমার মায়া জন্মে গিয়েছে, তোরাই বরং যা। মাসিমা, ভেবে বলছো তো? হ্যাঁ রে বাবা, ভেবেই বলছি, তোরাই যা। আমার তো বয়সই শেষ, দুদিন পর পট করে মরে যাব। যা বাবারা, তোরা যা তাড়াতাড়ি। মাসিমা, তুমি না হয় না যাও, আমাদের সাথে টুনিকে যেতে বলো। এই টুনি, চল যাই। না না দিদি, মাকে একা ফেলে আমি কোথাও যাব না। তোমরাই যাও, আমি মায়ের সাথে বনেই থাকবো। এই চলো, এরা যাবে না, আমাদের যে দেরি হচ্ছে। এরপর ওরা সবাই চলে যায়। টুনি আর মিনু বনেই থেকে যায়। মা, আর কতটুকু চাল আছে? তুই আর আমি 3 দিন করে পুরো 6 দিন খেতে পারবো রে মা। 6 দিন পর থেকে আমাদের যে না খেয়ে থাকতে হবে, আর তারপর দুর্বল হয়ে দুজনেই মরে যাব। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের এই দুর্ভিক্ষ থেকে রক্ষা করো, সাহায্য করো আমাদের সৃষ্টিকর্তা। মাত্র 6 দিনের খাবার আছে। আমি যদি বাড়িতে না খেয়ে থাকি, তাহলে মা আরো 3 দিন বেশি খেতে পারবে। তার মানে মা 3 দিন বেশি বাঁচতে পারবে। আমি নিজের চোখে মাকে মরে যেতে দেখতে পারবো না। আজ রাতে আমি একদিকে চলে যাব। যেই ভাবা সেই কাজ। টুনি গভীর রাতে মিনু যখন ঘুমিয়েছিল, তখন চুপি চুপি ঘরের বাইরে আসে আর একদিকে উঠতে থাকে আর মনে মনে বলতে থাকে, মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার দুঃখ নিজের চোখে দেখতে পারবো না মা। টুনি রাতের আধারে উড়তেই থাকে। কিছু দূর গিয়ে টুনি একটা কুমড়ো ক্ষেতের মাঝে একটা ফুলের বাড়ি দেখতে পায়। টুনি অবাক হয়ে ফুলের বাড়ির সামনে দাঁড়ায়। আরে, এ আমি কি দেখছি? সবুজ কুমড়ো ক্ষেতের মাঝে ফুলের বাড়ি। যাই, ফুলের বাড়িতে প্রবেশ করে দেখি কে থাকে এখানে। আরে আরে, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে কি এখানে কেউই থাকে না? যাই হোক, ভালোই হয়েছে। আজ রাতটা আমি এখানেই থাকবো, পরে কালকে কি হয় তা দেখা যাবে। এরপর টুনি ফুলের বাড়ির এক কোণে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ফুলের বাড়িতে একটা আত্মা প্রকট হয় আর টুনিকে দেখে বলে, এই মেয়ে, এই, কে তুমি? আমার ফুলের বাড়িতে কি করছো তুমি? আগে বলো, তুমি কে? আমি তো এই বাড়িতে কাউকেই দেখিনি। আর তোমাকে দেখতে এমন ভয়ঙ্কর কেন বলো তো? আমি হলাম আত্মা। এই ফুলের বাড়িটা আমার। আত্মা? আত্মা, তুমি আমাকে মেরো না। আমি এমনিতেই না খেয়ে অনাহারে মরে যাব। দয়া করে মারবে না আমাকে আত্মা। না খেয়ে অনাহারে মরে যাবে মানে? তুমি কোথা থেকে এসেছো বলো আমাকে। এরপর টুনি কাঁদতে কাঁদতে বনের খরার কথা খুলে বলে। সব শুনে আত্মা বলে, কেঁদো না মেয়ে, শান্ত হও। আমি তোমাকে সাহায্য করব। খরার কারণে আমার আত্মীয় স্বজন, এমনকি আমিও মরে গিয়েছি। সবাই আমাকে ছেড়ে স্বর্গে গিয়েছে, কিন্তু আমি এই বনের মায়া ত্যাগ করতে পারিনি। তাই এই বনের বাড়িতেই পড়ে আছি। আমি চাই না আমাদের মতো আর কেউ মারা যাক। তুমি তো আত্মা, তুমি কি করে সাহায্য করবে বলো? টুনির কথা শুনে আত্মা জাদু করে একটা পুতুল প্রকট করে আর বলতে থাকে, এই পুতুলটা জাদুই। এই পুতুলের কাছে তুমি যা চাইবে তাই দিবে। এই পুতুল দিয়ে তুমি নিজে উপকৃত হবে, আবার বনের সবাইকে সাহায্যও করতে পারবে। আরেকটা কথা, মোটেও লোভ করবে না, বুঝেছো? যাও এবার নিজের বনে ফিরে যাও। এরপর টুনি খুশি মনে পুতুলটা নিয়ে বাড়িতে ফিরে আসে আর মিনুকে সব ঘটনা খুলে বলে। ওই আত্মাকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। টুনিমা, এই বনটা সবুজ শ্যামলে ভরপুর যেন হয়, এই কথাটা বল তাড়াতাড়ি পুতুলকে।
না মা, আজকে না, কালকে বনের সব পাখিকে এই বনে ডেকে আনবো আর তারপর সবার সামনে চাইবো পুতুলের কাছে, বুঝেছো? চলো মা, এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। সকাল তো হয়েছে মা, আমি বনের সবাইকে ডাকতে যাচ্ছি, তুমি বাড়িতে সাবধানে থেকো, কেমন? এরপর টুনি বনের সবাইকে ডেকে আনে। কি জাদু দেখাবি তুই আমাদের? তাড়াতাড়ি দেখা, এই বনে থাকতে আর ভালো লাগছে না। আরে দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি বাবা, দেখাচ্ছি। এই পুতুল, আমাদের বনটা আগের মতো সবুজ আর ফলে ফুলে ভরপুর করে দাও তো, যাতে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি। টুনির এসব কথা বলার সাথে সাথে পুরো বন সবুজ আর ফুলে ফলে ভরপুর হয়ে যায়। সবাই চারদিকে তাকিয়ে খুশির সাথে অবাক হয়ে যায়। আরে বাহ টুনি বাহ, তোর পুতুল তো আমাদের কামাল করে দিল। তুই এই পুতুল কোথায় পেয়েছিস রে? এরপর টুনি সব কথা সবাইকে খুলে বলে। তোকে অনেক ধন্যবাদ টুনি বোন, তুই সত্যি অনেক ভালো। আমরা এখন এই বনেই থাকবো। চলো সবাই যে যার বাড়িতে যাই। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বনের সবাই অনেক সুখে বাস করতে থাকে আর টুনির প্রশংসা করতে থাকে। টুনির এমন প্রশংসা শুনে কণিকার যজ্ঞর অনেক হিংসা হয়। ওই টুনির প্রশংসা শুনতে শুনতে আমার কান দুটো পচে গেছে। সবাই প্রশংসা করতে করতে টুনিকে আকাশে তুলছে। না, আমি এটা একদম হতে দিব না। কণিকা, আজ রাতে তৈরি থেকো, আমরা টুনির ওই পুতুল চুরি করতে যাব, বুঝেছো? যজ্ঞ আর কণিকা রাতের আধারে চুপি চুপি টুনির ঘরে প্রবেশ করে আর পুতুল নিয়ে তার বাড়িতে ফিরে আসে। হা হা হা, এবার আমরা ধনী হব। এই জাদুর পুতুল, এই বনটাকে আবার মরুভূমি বানিয়ে দাও তো, আর আমাদের অনেক সোনা দানা ফিরে দাও, বুঝেছো? যাতে আমরা আজকেই ধনী হয়ে যাই। জাদুই পুতুল ওদের কথা না শুনে লাঠি প্রকট করে আর ওদের মারতে থাকে। আর একটা আওয়াজ আসে। এই পুতুল আমি লোভের জন্য নয়, অন্যের উপকারের জন্য দিয়েছি। তোরা লোভ করেছিস, তাই শাস্তি পাবি। লাঠির মার খেতে খেতে কণিকা যজ্ঞ পালিয়ে যায় আর পুতুল আবারও টুনির কাছে ফিরে আসে। আর টুনি বনের সকলের সাহায্য সহযোগিতা করে সুখে বাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।